আইএলটিএস রিডিংয়ে অনেক বড় বড় কঠিন কঠিন বাক্য ব্যবহার করা হয় যেগুলোর মিনিং আমরা খুব সহজে ধরতে পারি না, যার কারণে আমরা যখন কোয়েশ্চেন সলভ করতে নেই এগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হয় এবং আমাদের মনে হয় রিডিং আমার জন্য না, এবং আমাদের ব্যান্ড স্কোর 5 থেকে 5.5-এ আটকে থাকে, যা অবশ্যই মিনিমাম ব্যান্ড স্কোর না। এবং এই মিনিমাম ব্যান্ড স্কোর না পাওয়ার কারণে অনেকের স্বপ্ন কিন্তু থমকে থাকে। তবে আমি চাই না আপনার স্বপ্ন থমকে থাকুক, তাই আজকের ভিডিওতে আমি এমন সব স্ট্র্যাটেজিস আপনাদেরকে দেখিয়ে দেব যার মাধ্যমে আপনি অবশ্যই যে কোনো ইংরেজি বড় বাক্যের মিনিং খুব সহজেই বের করতে পারবেন। আপনার লেভেল যাই হোক না কেন, আমি বুঝাতে চাচ্ছি আপনার লেভেল একদম বেসিক হলেও 7 দিনের একটি চ্যালেঞ্জ যদি আপনি নেন তাহলে খুব সহজেই এসব বড় বাক্যের মিনিং আপনি বুঝতে পারবেন এবং নিজে নিজেই বের করতে পারবেন। তবে এই 7 দিন কিভাবে কমপ্লিট করবেন সেটি আমি আমার ভিডিওর একদম লাস্টে বলে দেব। ভিডিও শুরু করব, তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনি কতটা পাওয়ারফুল। দেখেন, আপনি অবশ্যই জানেন বাংলাদেশে যারা আইএলটিএস দিচ্ছে তারা সবাই এই ধরনের সমস্যায় ভুগতেছে। তারা বড় বড় কঠিন কঠিন বাক্যের মিনিং বের করতে পারে না। আপনি চাইলেই তাদের হেল্প করতে পারেন। কিভাবে? শেয়ার দিস ভিডিও অর কমেন্ট অন দ্য ভিডিও অর সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এই 3টি কাজের একটিও যদি আপনি করেন তাহলে হাজার হাজার মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যাবে, অ্যালগোরিদম তাই বলে। So don't forget to help others and don't miss a bit of this premium video. So let's get started. ইংরেজি যে কোনো বড় বাক্যের মিনিং বের করার জন্য আমি আপনাকে বেসিক যে স্ট্র্যাটেজি অবলম্বন করতে বলবো সেটি হলো একটি বড় বাক্যকে আপনি ছোট ছোট অংশে ভাগ করে নেবেন, এবং এই ছোট ছোট অংশকে আমরা বলবো চাঙ্ক। মানে একটি বড় বাক্যকে ছোট ছোট চাঙ্কে ভাগ করে নেবেন। যেমন এখানে আমি একটি সেন্টেন্স নিয়েছি, ইন বিল্ডিং দ্য স্কাইলাইন জ্যাসন বেয়ার takes the reader through a detailed history of New York City. তো এই সেন্টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, মানে 4টি চাঙ্কে ভাগ করতে পারি। প্রথম চাঙ্কটি হলো ইন বিল্ডিং দ্য স্কাইলাইন, দ্বিতীয়টি হলো জ্যাসন বেয়ার টেক্স দ্য রিডার, তৃতীয়টি হলো থ্রু আ ডিটেইলড হিস্ট্রি, চতুর্থটি হলো অফ নিউ ইয়র্ক সিটি। এখন কথা হচ্ছে একটি সেন্টেন্সকে আপনি এখানে যে কোনো ভাগে ভাগ করে নিলেই কি হয়ে যাবে? না, হবে না। তাতে আপনি মিনিং বুঝতে খুব একটা সুবিধা করতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে এই চাঙ্কগুলো ভাগ করতে হবে, মানে এখানে নিয়ম মেনটেন করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 7টি স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনি কিভাবে একটি সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারেন এবং সেই অনুযায়ী মিনিং চিন্তা করতে পারেন এবং তারপরে সব মিনিং মিলিয়ে একটি সুন্দর মিনিং বুঝতে সক্ষম হন। তো চলুন সেই স্ট্র্যাটেজিগুলো জেনে নিই। একটি বড় সেন্টেন্সকে ছোট ছোট চাঙ্কে ভাগ করার জন্য প্রথম যে স্ট্র্যাটেজি আমি আপনাকে অবলম্বন করতে বলবো সেটি হলো ডিভাইড বাই গ্রামার স্ট্রাকচার। তবে এখানে মনে রাখার বিষয় হলো যে অংশটুকু ভাগ করছেন এটি যেন কমপ্লিট মিনিং ইউনিট প্রকাশ করে। তো এটার জন্য আপনাকে যেটি করতে হবে, এই প্রতিটি চাঙ্কে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তবে সব সেন্টেন্সকে কিন্তু এই গ্রামার স্ট্রাকচার অনুযায়ী ভাগ করতে পারবেন না। এটি সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে হয়ে থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কম্পাউন্ড সেন্টেন্স, শি ওপেন্ড দ্য উইন্ডো অ্যান্ড ফ্রেশ এয়ার ফিল্ড দ্য রুম। তো এটিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। চাঙ্ক নাম্বার 1, শি ওপেন্ড দ্য উইন্ডো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শি হচ্ছে আমাদের সাবজেক্ট, ওপেন্ড ভার্ব অ্যান্ড দ্য উইন্ডো হচ্ছে অবজেক্ট। আর দ্বিতীয় চাঙ্কে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ফ্রেশ এয়ার ফিল্ড দ্য রুম। এখানে ফ্রেশ এয়ার হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ফিল্ড হচ্ছে ভার্ব, আর দ্য রুম হচ্ছে অবজেক্ট। সুতরাং আমাদের এটি নিয়ম ফলো করেছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী আমরা ভাগ করেছি, কারণ এটি কম্পাউন্ড সেন্টেন্স বলে করতে পেরেছি। এখন আমরা মিনিং যদি চিন্তা করি তাহলে খুব সহজ হয়ে যাবে। প্রথমে আমরা এই অংশের মিনিং চিন্তা করব, শি ওপেন্ড দ্য উইন্ডো, সে দরজাটি খুলল, অ্যান্ড ফ্রেশ এয়ার ফিল্ড দ্য রুম, এবং সতেজ বাতাস রুমটি ভরে ফেলে। এইভাবে যদি আপনি মিনিং চিন্তা করেন তাহলে মিনিং সহজে ধরতে হবে। এখন আপনি হয়তো চিন্তা করছেন এটা একটি সহজ বাক্য, তাই মিনিং বের করা সহজ। আমি একটু পরেই কেমব্রিজের বুক নাম্বার 17 টেস্ট নাম্বার 3 প্যাসেজ নাম্বার 3 থেকে আপনাদের কঠিন কঠিন সেন্টেন্স এরকম চাঙ্কিং করে মিনিং করে দেখাবো। সো ডোন্ট ওরি, আমি জাস্ট উদাহরণ হিসেবে আপনাকে দেখাচ্ছি এরকম ছোট ছোট বাক্য আমরা কিভাবে চাঙ্কিং করতে পারি। ছোট বাক্য করতে পারলে আপনি বড় বাক্যও চাঙ্কিং করতে পারেন। দ্বিতীয় যে স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো ব্রেক আফটার লিঙ্কিং ওয়ার্ডস অথবা কানেক্টরস। আপনি দেখবেন আইএলটিএস রিডিংয়ে যত বড় বড় বাক্য আছে সেগুলোতে অনেক লিঙ্কিং ওয়ার্ডস এবং কানেক্টরস ব্যবহার করা হয়। তো এগুলো কোনগুলো? যেমন অ্যান্ড, বাট, বিকজ, অলদো, হুইচ, হু, এগুলো কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস। এখানে মনে রাখার বিষয় হলো আপনি যখন একটি লিঙ্কিং ওয়ার্ড পাবেন সেটির সাথে নিয়ে একটি চাঙ্ক তৈরি করবেন।
আর আপনাকে অবশ্যই কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে অনেক ভালো ধারণা রাখতে হবে এবং তাদের মিনিং জানতে হবে। তো এখানে আমি একটু ডিটেলে আলোচনা করে দিচ্ছি যাতে এগুলো বুঝতে আপনার সুবিধা হয়। তো অনেক ধরনের কানেক্টরস আছে, এই কানেক্টর সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতেই হবে। যেমন এডিটিভ কানেক্টরস, যেগুলো ইনফরমেশন অ্যাড করে, যেমন অ্যান্ড, অলসো, ইন এডিশন, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার, ফার্দার মোর। কন্ট্রাস্ট কানেক্টরস, যেগুলো ডিফারেন্স শো করে বা পার্থক্য তুলে ধরে, যেমন হাউ এভার, অলদো, দো, এগুলো। কজ অ্যান্ড ইফেক্ট কানেক্টরস, যেগুলো হচ্ছে কারণ, ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করে বা প্রভাব তুলে ধরে, যেমন বিকজ, সিন, সো, দেয়ারফর, দাস, এগুলো। টাইম কানেক্টরস, যেগুলো হচ্ছে সময়ের উল্লেখ করে, ওয়েন, বিফোর, আফটার, লেটার, দেন, এগুলো হচ্ছে সময় নির্দেশক কানেক্টরস। এবং লাস্টেরটি সেটা হলো রিলেটিভ বা ডিসক্রিপটিভ কানেক্টরস, এগুলো কোনো কিছুর বর্ণনা দেয় বা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, যেমন হু, হুইচ, হোয়ার, হুজ, হুম, এগুলো হচ্ছে ডিসক্রিপটিভ কানেক্টরস। এই কানেক্টরসগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, মিনিং তো অবশ্যই জানতে হবে এবং এগুলোকে সাথে নিয়ে একটি চাঙ্ক তৈরি করতে হবে। তৃতীয় যেভাবে আপনি একটি সেন্টেন্সকে ছোটো ছোটো চাঙ্কে ভাগ করতে পারেন সেটি হলো সেপারেট ইচ মডিফায়ার, এক্সট্রা ডিসক্রিপশন, অ্যাডজেক্টিভ ফ্রেজেস। তবে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ আপনাকে খুব ভালোভাবে শিখে নিতে হবে। মডিফায়ার, এক্সট্রা ডিসক্রিপশন এগুলো কম থাকলেও অ্যাডজেক্টিভ ফ্রেজ একটি সেন্টেন্সে অনেক থাকে। তো এখানে মনে রাখার বিষয় হলো প্রতিটি অ্যাডজেক্টিভ ফ্রেজ একটি নতুন চাঙ্ক হিসেবে কাজ করবে। আমি আপনাদের অ্যাডজেক্টিভ ফ্রেজের কিছু স্ট্রাকচার শিখিয়ে দিচ্ছি, এগুলোর মাধ্যমে আপনি যে কোনো বাক্যে অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করতে পারবেন। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ সাধারণত হয় অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন আ বিউটিফুল গার্ডেন, এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন হচ্ছে গার্ডেন। আ বিউটিফুল গার্ডেন, একটি সুন্দর বাগান, এটা একটি কী হয়ে গেলো চাঙ্ক। তো এইভাবে পড়বেন, আ বিউটিফুল গার্ডেন, একটি সুন্দর বাগান, এইভাবে মিনিং করতে হবে। পরে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশনাল ফ্রেজ। ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ফ্লাওয়ার্স, অফ এর সাথে যেহেতু ফ্লাওয়ার্স আছে সুতরাং এটি হচ্ছে একটি প্রেপোজিশনাল ফ্রেজ, মানে প্রেপোজিশন এখানে আছে বলে এটি প্রেপোজিশনাল ফ্রেজ। ফুল প্লাস অফ ফ্লাওয়ার্স, ফুলে ভরা। পরের যে স্ট্রাকচারটি মনে রাখবেন সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, যেমন ভেরি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, টল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই বিল্ডিং হচ্ছে নাউন। তো এইখানে এটি ভেরি টল বিল্ডিং একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ ক্রিয়েট করেছে এবং এটা একটি চাঙ্ক। তো এটির মিনিং চিন্তা করবো তখন, ভেরি টল বিল্ডিং, খুব উঁচু ভবন। পার্টিসিপল প্লাস নাউন, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটাকে পার্টিসিপল বলে, যেমন স্মাইল, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে স্মাইলিং ফেস। তো স্মাইলিং ফেস একসাথে হয়ে গিয়েছে হাসি মুখ, তখন এটি পার্টিসিপলের সাথে নাউন যুক্ত হয়েছে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ মিনিং দিচ্ছে, তাই এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ আফটার নাউন, নাউনেরকে বর্ণনা করার জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করা হয়, যেমন দ্য ম্যান, এটি হচ্ছে আমাদের নাউন, রেসপন্সিবল ফর দিস, তো এই রেসপন্সিবল ফর দিস হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। 4 নম্বর যে স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করবেন সেটা হলো মার্ক প্রেপোজিশনাল ফ্রেজেস অ্যাজ এন ইন্ডিভিজুয়াল চাঙ্ক, মানে বাক্যে প্রেপোজিশনাল ফ্রেজ আইডেন্টিফাই করতে হবে। তো প্রেপোজিশনাল ফ্রেজ আইডেন্টিফাই করা খুবই সহজ। আগে প্রথমে আপনি হচ্ছে প্রেপোজিশন আইডেন্টিফাই করবেন, তার সাথে যে অংশটুকু আছে সেটুকু মিলে একটি চাঙ্ক তৈরি হবে। এটার জন্য গ্রামার স্ট্রাকচার হলো প্রেপোজিশন প্লাস নাউন, প্রোনাউন, জিরান্ট। তো এত গ্রামার স্ট্রাকচারে না গিয়ে আমি আপনাকে খুব সিম্পলি মনে রাখতে বলবো যে আপনি প্রথমে প্রেপোজিশন আইডেন্টিফাই করবেন, অন, অ্যাট, উইথ, ইফ, অফ, এগুলো হচ্ছে প্রেপোজিশন। এগুলো আইডেন্টিফাই করার পরে এর সাথে কিছু অংশ নিয়ে একটি চাঙ্ক তৈরি করবেন, সেটি হচ্ছে প্রেপোজিশন ফ্রেজ। তো এখানে আমি 4টি উদাহরণ নিয়েছি। 4টি উদাহরণ নেওয়ার কারণ হলো একটি সেন্টেন্সে অনেক প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহৃত হতে পারে এবং সবগুলোই আপনাকে আলাদা আলাদাভাবে চাঙ্কিং করে মিনিং চিন্তা করতে হবে, তাহলে মিনিং সহজ হবে। তো যেমন শি স্যাট অন দ্য চেয়ার, অন হচ্ছে আমাদের প্রেপোজিশন, দ্য চেয়ার, তাহলে অন দ্য চেয়ার প্রেপোজিশন প্লাস নাউন, এটি হচ্ছে একটি প্রেপোজিশনাল ফ্রেজ। ইন নিউ ইয়র্ক প্রেপোজিশনাল ফ্রেজ, আন্ডার দ্য বুক প্রেপোজিশনাল ফ্রেজ, উইথ দ্য ব্লু শার্ট প্রেপোজিশনাল ফ্রেজ। দেখেন এটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হলেও একটি প্রেপোজিশনাল ফ্রেজ। এটিকে যদি আমরা চাঙ্কিং করি, দ্য বয় উইথ দ্য ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, এভাবে যদি আপনি মিনিং চিন্তা করেন তাহলে সহজেই এটার মিনিং ধরতে পারবেন। তাই আপনি প্রেপোজিশনাল ফ্রেজ অবশ্যই আইডেন্টিফাই করবেন এবং তারপরে সেটির মিনিং চিন্তা করবেন এবং পুরো মিনিং আস্তে আস্তে মেলানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার জন্য মিনিং বোঝা অনেক সহজ হয়ে গেছে। 5 নম্বর যে স্ট্র্যাটেজিটি অবলম্বন করবেন সেটি হচ্ছে আইডেন্টিফাই ক্লজেস।
বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সে এটি হয়ে থাকে, একটি মেইন ক্লজ থাকে আর একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে। সেগুলো আইডেন্টিফাই করতে হবে, তারপরে সেটির মিনিং বের করতে হবে। এবং সাবঅর্ডিনেটিং ক্লজের সাথে এক্সট্রা ইনফরমেশনও কমা দিয়ে যোগ করা থাকে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। এবং যা আমি বলতেছি এগুলো সবই আপনি আইএলটিএস রিডিংয়ে পাবেন। আর যারা এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানেন কিভাবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করতে হয়, এবং এগুলো না বোঝার কারণে যে আমরা আইএলটিএস রিডিং বুঝি না সেগুলো এই ভিডিওতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। যারা ভিডিওটি দেখেছেন ইউ নো অলরেডি, আর যারা ভিডিওটি দেখেননি তারা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ভিডিওটি আপনি মিস করেছেন। সো এখনই দেখে নিতে পারেন। আর আজকের এই ভিডিও প্রথমে শেষ করবেন, তারপরে এই ভিডিও দেখবেন যদি দেখে না থাকেন। তো এখানে গেলে আপনি ডিটেইলে জানতে পারবেন কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স এর মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করতে হয়। আমি বিস্তারিত বলছি না। তো এখানে যে কাজটি আপনি করবেন, যেমন আপনার কাজ হচ্ছে মেইন ক্লজ আলাদা করা এবং সাবঅর্ডিনেট ক্লজ আলাদা করা। যেমন এখানে আমি একটি সেন্টেন্স নিয়েছি, একটি বড় সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমি 4টি চাঙ্কে ভাগ করেছি, এখানে দেখতে পাচ্ছেন। তো কীভাবে ভাগ করেছি? প্রথম সেন্টেন্সে প্রথম যে অংশ আমি নিয়েছি, প্রথম যে চাঙ্ক, সেখানে মেইন আইডিয়া রেখেছি। পরের চাঙ্কে হচ্ছে ফার্স্ট ক্লজ, আর তারপরের চাঙ্কে আমি নিয়েছি রিজাল্ট ক্লজ, তারপরের চাঙ্কে আমি নিয়েছি কম্প্যারিজন ক্লজ। তো এরকম ক্লজ আপনাকে আইডেন্টিফাই করতে হবে। শুধু মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজ না, মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেটিং ক্লজকে ব্যাখ্যা করার জন্য অনেক ক্লজ এখানে যুক্ত করা হয় একটি আইএলটিএস রিডিংয়ের সেন্টেন্সে। সো সেগুলো আপনাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, তারপরে মিনিং চিন্তা করতে হবে। যদি এটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনি মিনিং বুঝতে পারেন। চাঙ্কিং করার ক্ষেত্রে 6 নাম্বার যে স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করবেন সেটি হচ্ছে ব্রিদিং রুল। দেখেন এটি আমরা সবাই করি, কারণ এটি কমন সেন্স অনুযায়ী আমরা ব্রিদিং রুল ক্রিয়েট করে তারপরে মিনিং বোঝার চেষ্টা করি। ছোটো থেকে আমরা এভাবে শিখে আসছি। তো যারা আইএলটিএস দেবেন, আমি জানি আপনার লেভেল হচ্ছে সর্বনিম্ন হচ্ছে ইন্টারমিডিয়েট পাস বা সর্বোচ্চ মাস্টার্স, তো এর মধ্যেই সবাই আছেন। তো আপনারা অলরেডি এই ব্রিদিং রুল ফলো করেন। আমি আজকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে ব্রিদিং রুল আরও সুন্দরভাবে মেনটেন করতে পারেন। যেমন ধরেন এখানে যে সেন্টেন্সটি নেওয়া হয়েছে, এটি যদি নর্মাল আমার কমফোর্ট জোন অনুযায়ী আমি একটু একটু করে পড়ে মিনিং বোঝার চেষ্টা করি, তাহলে আমি এভাবে বলবো, মোরওভার অধিকন্তু পিপল হ্যাভ বিন শেয়ারিং, মানুষ শেয়ার করছে ইনঅ্যাকুরেট ইনফরমেশন, ভুল ইনফরমেশন উইথ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, 1000 বছর ধরে। তো এইভাবে পুরো মিনিং কিন্তু আমি ছোটো ছোটো চাঙ্কিং করে ফেলেছি এবং মিনিং অনেকটা বুঝেও গিয়েছি, ইভেন জাস্ট মিনিং মেলাবো। তো এখানে আমি বলতেছি অধিকন্তু মানুষ 1000 বছর ধরে ভুল ইনফরমেশন শেয়ার করে আসছে। এইভাবে আপনি চাঙ্কিং করে যদি মিনিং চিন্তা করেন তাহলে খুব সহজেই আপনি মিনিং বের করতে পারবেন। এটা হচ্ছে আপনার লাস্ট ভরসা, কারণ ব্রিদিং রুল অনুযায়ী আমরা ছোটো থেকে আসলে চাঙ্কিং করি এবং এইভাবে আমাদেরকে ছোটো থেকে শেখানো হয়। এটি একটি স্ট্র্যাটেজি আপনি অবলম্বন করতে পারেন। লাস্ট যে স্ট্র্যাটেজিটি আপনি অবলম্বন করবেন চাঙ্কিং করার ক্ষেত্রে সেটি হলো কিপ ফাংশন ওয়ার্ডস অ্যাটাচড উইথ দ্য কন্টেন্ট ওয়ার্ডস। তো এখানে আমি দুটো টার্ম ব্যবহার করেছি, ফাংশন ওয়ার্ডস আর একটি হলো কন্টেন্ট ওয়ার্ডস। এগুলো কি? এগুলো যদি না জানেন আমি বুঝিয়ে দিচ্ছি। একটি সেন্টেন্সে 2 ধরনের ওয়ার্ডস ব্যবহৃত হয়, একটি হচ্ছে ফাংশন ওয়ার্ডস আর একটি হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস। ফাংশন ওয়ার্ডস কোনগুলো? যেগুলো গ্রামাটিক্যাল রুল মেনটেন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, এগুলো অনেকটা গ্লুয়ের মতো কাজ করে। এগুলো কোনগুলো? যেমন আর্টিকেলস, প্রিপোজিশনস, প্রোনাউন্স, অক্সিলারি ভার্বস অ্যান্ড কনজাংশনস। এগুলো আলাদাভাবে কখনোই চাঙ্ক তৈরি করবে না, কখনোই না। এগুলো অবশ্যই কন্টেন্ট ওয়ার্ডসের সাথে যুক্ত হতে হবে। এখন কন্টেন্ট ওয়ার্ডস কোনগুলো? নাউন্স, ভার্বস, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্বস। এরা সবসময় কন্টেন্ট ওয়ার্ডস। এরা মিনিং ক্রিয়েটের জন্যই মেনলি ব্যবহার করা হয়, মিনিং ক্যারিয়ার্স হিসেবে এদেরকে কাজে লাগানো হয়। সুতরাং আপনাকে যেটি করতে হবে, একটি সেন্টেন্স কখনোই ফাংশন ওয়ার্ড আলাদাভাবে চাঙ্ক তৈরি করবে না, কন্টেন্ট ওয়ার্ডের সাথে রেখে সেটি চাঙ্ক তৈরি করতে হবে। যেমন আমরা এখানে নিয়েছি দ্য স্টুডেন্টস আর স্টাডিং ইন দ্য লাইব্রেরি ভেরি কোয়াইটলি। তো এখানে ফাংশন ওয়ার্ডস দেখতে পাচ্ছি দ্য, আর, ইন, আর কন্টেন্ট ওয়ার্ডস দেখতে পাচ্ছি স্টুডেন্ট, স্টাডিং, লাইব্রেরি, ভেরি, কোয়াইটলি। এরা আলাদাভাবে কখনোই চাঙ্ক তৈরি করবে না। তো আমরা কীভাবে চাঙ্ক করবো? যেমন প্রথম চাঙ্ক দ্য স্টুডেন্টস আর স্টাডিং, এটা হচ্ছে আমার একটা চাঙ্ক। ইন দ্য লাইব্রেরি, এটা হচ্ছে আরেকটা চাঙ্ক। ভেরি কোয়াইটলি, এটা হচ্ছে আরেকটি চাঙ্ক। এইভাবে আপনাকে চাঙ্কিং করে মিনিং বের। ওয়াও, আমরা 7টি স্ট্র্যাটেজি শিখে নিয়েছি, যার মাধ্যমে আমরা বড় বড় সেন্টেন্সকে ছোট ছোট চাঙ্কে ভাগ করে মিনিং চিন্তা করতে পারবো এবং মিনিং আইডেন্টিফাই করতে পারবো এবং খুব সহজে আইএলটিএস রিডিং পড়ে বুঝতে পারবো।
এবার চলুন দেখে নেই এই যে স্ট্র্যাটেজিসগুলো শিখলাম সেগুলো কিভাবে প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারি। তো তার জন্য আমি নিয়েছি কেমব্রিজের বুক নাম্বার 17 টেস্ট নাম্বার 3 প্যাসেজ নাম্বার 3 থেকে প্রথম যে প্যারাগ্রাফটি আছে সেটি। তো আচ্ছা, আমার রিডিংয়ের ভিডিওগুলো কি আপনাদের কাজে আসছে? যদি কাজে এসে থাকে তাহলে আমার লেখা দুটো বই, সবার জন্য আইএলটিএস স্পিকিং এবং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2, অবশ্যই মানে আমি বলবো 100% আপনাদের কাজে আসবে। সো কালেক্ট দিস 2 বুকস অ্যান্ড টেক আ গ্রেট অ্যান্ড ওয়ান্ডারফুল প্রিপারেশন ফর আইএলটিএস। বেস্ট অফ লাক। তো আপনারা সেই প্যারাগ্রাফটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্যারাগ্রাফে 5টি লাইন আছে, আর 2টো লাইন আমি ইয়েলো কালারে রেখেছি যেগুলো ছোট ছোট, আর 2টো লাইন গ্রিন কালারে রেখেছি সেগুলো অনেক বড় বড়, আর একটা 5 নাম্বার যেটি এটি পেস্ট কালারে রেখেছি, এটি মোটামুটি বড়। তো আমি আপনাদের সবচেয়ে বড় 2টো লাইন চাঙ্কিং করে মিনিং মিলিয়ে দেখাবো, এবং কী স্ট্র্যাটেজি অবলম্বন করে আমি চাঙ্কিং করেছি এবং মিনিং মেলাচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দেই, সেটি হলো 5 নাম্বার যে লাইনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে, একটু স্ক্রিনশট নিয়ে নেন এখনই। এটি আপনি কি করবেন, ভিডিও শেষ করে এই লাইনের চাঙ্কিং করে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কেমন চাঙ্কিং করছেন অবশ্যই সেটি আমি জানতে চাই। যদি কোনো কারেকশন হয় ডেফিনেটলি আমি কমেন্টে সেই কারেকশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা 2 নাম্বার লাইনের চাঙ্কিং করি। তো সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটি এটি গ্রিন কালারে আমি রেখেছি। এই সেন্টেন্সকে আমি 8টি চাঙ্কে ভাগ করেছি। এখানে দেখতে পাচ্ছেন এই রো চাঙ্কিং শো করছে, এই রো বাংলা মিনিং, আর এই রো স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি অবলম্বন করে আমি এগুলো চাঙ্কিং করেছি। তো প্রথম চাঙ্কে আমি রেখেছি দ্য বুক কম্বাইন্স, অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব হিসেবে আমি এই চাঙ্কিং করেছি। তো এটির মিনিং কী দেয়, বইটি একত্র করে। জিওলজি, হিস্ট্রি, একাডেমিক্স অ্যান্ড আ লট অফ ডেটা, এটা আমাদের দ্বিতীয় চাঙ্ক। এটির অর্থ হচ্ছে ভূতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি ও প্রচুর তথ্য। এটি কী হিসেবে চাঙ্কিং করা হয়েছে, লিস্ট অফ আইটেমস বা মডিফায়ার চাঙ্ক। আপনি এভাবে চাঙ্কিং করতে পারেন, যখন লিস্ট অফ আইটেম থাকবে লিস্ট অফ আইটেমগুলো একসাথে করে আপনি একটি চাঙ্ক তৈরি করবেন। তারপরে লিখছে টু এক্সপ্লেন ওয়াই বিজনেস ক্লাস্টার্স ডেভেলপ। টু দিয়ে যদি কোনো অংশ পান সেটা হচ্ছে ইনফিনিটিভ ক্লজ হিসেবে কাজ করে সেন্টেন্সে, আপনিও সেটি কী করবেন, ভাগ করে ফেলবেন আলাদা করে, কারণ এটা একটি ক্লজ। আপনাকে আলাদা হিসেবেই সেই মিনিং চিন্তা করতে হবে, তাহলে মিনিং বুঝতে সুবিধা হবে। তো টু এক্সপ্লেন, বোঝানোর জন্য কেন ব্যবসার কেন্দ্রগুলো তৈরি হয়েছিল। এটি কী ধরনের চাঙ্ক, ইনফিনিটিভ চাঙ্ক। ইনফিনিটিভ ক্লজ হিসেবে এই চাঙ্ক আমরা নিয়েছি। ওয়্যার দে ডিড, যেখানে সেগুলো হয়েছিল। এটি কী ধরনের চাঙ্কিং হয়েছে, সাবঅর্ডিনেটেড ক্লজ হিসেবে এখানে আছে। আমরা সাবঅর্ডিনেটিং ক্লজ হিসেবে নিয়েছি, ওয়্যার দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হয়েছে, অংশটুকু শুরু হয়েছে। এন্ড যেহেতু আছে পরের চাঙ্কিংয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড হাউ দ্য আর্লি ডিসিশনস। এখানে যেহেতু এন্ড আছে, এন্ড দিয়ে অবশ্যই আলাদা একটি চাঙ্ক তৈরি করতে হবে, কারণ এন্ড হচ্ছে কানেক্টরসকে সাথে নিয়ে আলাদা চাঙ্ক তৈরি করতে হবে, আমরা তাই করেছি। অ্যান্ড হাউ দ্য আর্লি ডিসিশন, এবং কীভাবে প্রাথমিক সিদ্ধান্তগুলো, এটি কী ধরনের চাঙ্ক, কানেক্টর চাঙ্ক। বাট হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড ফার্মস। তো আমরা দেখতে পাচ্ছি এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশনের পরে নাউন আসছে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজ যখনই পাবেন অবশ্যই প্রিপোজিশনকে সাথে নিয়ে আপনি কী করবেন, একটি চাঙ্ক তৈরি করবেন। প্রিপোজিশন প্লাস নাউন অথবা জিরান আপনি যেটি পান সেটি নিয়ে তৈরি করে ফেলবেন। সো অফ ওয়ার্কার্স অ্যান্ড ফার্মস, কর্মী এবং প্রতিষ্ঠানের। পরের যে চাঙ্কিংটি আছে সেটি হচ্ছে শেপড দ্য স্কাইলাইন, গঠন করেছিল শহরের দৃশ্যপট। এটি কী ধরনের, ভার্ব প্লাস অবজেক্ট, এটি ভার্ব ফ্রেজও আপনি বলতে পারেন, এইভাবে চাঙ্কিং হয়েছে। এবং লাস্টের যেটি উই সি টুডে, যা আজ আমরা দেখি, এটি হচ্ছে রিলেটিভ ক্লজ। তো এখানে লাল কালিতে দেখেন আমি দ্যাট লিখে রেখেছি, এখানে দ্যাট উজ্জ্ব আছে, যেহেতু দ্যাট থাকলে এটি রিলেটিভ ক্লজ হতো, রিলেটিভ ক্লজের মিনিং দিচ্ছে, তাই এটি একটি রিলেটিভ ক্লজ। যেমন আমি যদি পড়ি শেপড দ্য স্কাইলাইন দ্যাট উই সি টুডে, এটি আসলে হওয়ার কথা ছিল, কিন্তু দ্যাট উজ্জ্ব থাকতেই পারে সেন্টেন্সে, সুতরাং এটি হবে একটি রিলেটিভ ক্লজ। তো আমরা কিন্তু চাঙ্কিং করে ফেলেছি। এখন কথা হচ্ছে এই যে এত বড় একটি সেন্টেন্সের চাঙ্কিং আমরা করলাম এবং 8টি চাঙ্ক আমরা এই সেন্টেন্সে পেয়েছি, এবং এটি একটি ইংরেজি বাক্য। এখন দেখেন ইংরেজি বড় একটি বাক্যের যেভাবে ঠিক চাঙ্কিং হয়েছে, সেই চাঙ্কিং অনুযায়ী যা মিনিং আমরা পেয়েছি পরপর সেভাবে যদি বাংলা মিনিং আপনি বসিয়ে দেন, আপনি কি সুন্দর একটি মিনিং পাবেন যেটি অর্থ বহন করবে? অবশ্যই না। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সেটি আমি বলে দিচ্ছি। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে জানতে হবে ইংরেজি বাক্যের যে স্ট্রাকচার হয় সেটি এবং বাংলা বাক্যের যে স্ট্রাকচার হয় সেটি টোটালি ডিফারেন্ট। যেমন একটি স্ট্রাকচারের কথা আমি বলি,
ইংরেজি বাক্যের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু বাংলা বাক্যের স্ট্রাকচার হয় কীরকম? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। বাংলা বাক্যের ভার্ব একদম বাক্যের শেষে থাকে। তো আপনি চেষ্টা করবেন এই যে চাঙ্কগুলো করেছেন এই চাঙ্কগুলোকে মোটামুটি 2টো বা 3টি চাঙ্কে নিয়ে আসবেন বাংলা পুরো সেন্টেন্সে, এবং ভার্ব যে অংশটুকু আছে সেটি লাস্টে রাখবেন, যেমন আমি করে দেখাচ্ছি। যেহেতু বাংলায় কমপ্লিট মিনিং পাওয়ার জন্য আমাদের ভার্ব লাস্টে রাখতে হবে, তাই আমরা বাংলা পড়ার সময় ভার্ব সবার শেষে বলবো। যেমন এটুকু, বইটি একত্র করে, তো একত্র করে হচ্ছে আমাদের ভার্ব, ভূতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি এবং প্রচুর তথ্য। তো আমরা যদি একটু মিলিয়ে পড়তে চাই তাহলে এভাবে পড়তে হবে, বইটি ভূতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি এবং প্রচুর তথ্য একত্র করে। মিনিং কিন্তু মিলে গেল। পরেরটুকুতে এবার যাব, বোঝানোর জন্য কেন ব্যবসার কেন্দ্রগুলো তৈরি হয়েছিল যেখানে সেগুলো হয়েছিল। তো এখানেও আমরা ভার্ব নিয়ে আসবো, ভার্ব কি তৈরি হয়েছিল বা গঠন হয়েছিল, তাহলে আমরা বলতে পারি এগুলো প্রচুর তথ্য কেন তারা দিয়েছে, রেখেছে, একত্র করেছে, এটা বোঝানোর জন্য কেন ব্যবসার কেন্দ্রগুলো সেখানে তৈরি হয়েছিল। মিলে গেল। পরের অংশ আমরা মেলানোর চেষ্টা করব। মেইন কাজ হচ্ছে ভার্ব খুঁজে বের করা, কিভাবে প্রাথমিক সিদ্ধান্তগুলো কর্মী ও প্রতিষ্ঠানের গঠন করেছিল শহরের দৃশ্যপট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গঠন করেছিল আমাদের ভার্ব, এটি লাস্টে রাখবো। আর নিচের অংশে দেখতে পাচ্ছি যা আজ আমরা দেখি, এই দেখি হচ্ছে ভার্ব, এটিও লাস্টে রাখতে হবে। তো এভাবে আমরা মেলাতে পারি কিভাবে প্রাথমিক সিদ্ধান্তগুলো কর্মী ও প্রতিষ্ঠানের, এইভাবে না বলে আমরা বলি কর্মী ও প্রতিষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্তগুলো কিভাবে শহরের দৃশ্যপট গঠন করেছিল। তো গঠন করেছিল আমাদের লাস্টে, এবং মিনিং কিন্তু মিলে গিয়েছে, যা আজ আমরা দেখি, আর এটার লাস্টে এমনিই ভার্ব আছে। সুতরাং এই পুরোটুকুই কিন্তু আমাদের মিনিং মিলে গিয়েছে। এবার এই সেন্টেন্সে যদি সুন্দর করে আমরা বলতে চাই তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে, বইটি ভূতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি এবং প্রচুর তথ্য একত্র করেছে এরা বোঝানোর জন্য কেন ব্যবসার কেন্দ্রগুলো সেখানে গঠিত হয়েছিল এবং কিভাবে প্রাথমিক সিদ্ধান্তগুলো আজকের নিউ ইয়র্কের শহরের দৃশ্যপট তৈরি করেছে। আজকের কোত্থেকে আসলো, যা আজ আমরা দেখি, এইটুকু আজকে নিয়ে আসা যায়। অনেকভাবে এটি আপনি সুন্দর করে বাংলায় এখন বলতে পারবেন। তো এইভাবে যদি মিনিং চিন্তা করেন এবং লাস্টে মিনিং মেলান, এভাবে কীভাবে মেলাবেন, বাংলা বাক্যের শেষে ভার্ব রেখে তারপর মিনিং মেলানোর চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন অংশ থেকে ভার্বগুলো খুঁজে বের করতে হবে বাংলায়, তারপরে সেটা লাস্টে রেখে মিনিং চিন্তা করবেন, দেখবেন মিলে গিয়েছে। এবার চলুন 4 নাম্বার সেন্টেন্সের চাঙ্কিং করি। তো 4 নাম্বার সেন্টেন্স হচ্ছে আমাদের, এটি গ্রিন কালারে রেখেছি, আর 4 নাম্বার সেন্টেন্সেও 8টি চাঙ্ক আছে। এটি আসলে ভাবার কোনো কারণ নেই, সব সেন্টেন্সে 8টি চাঙ্কে ভাগ করতে হবে, এটি আসলে ঘটনাক্রমে হয়ে গিয়েছে। যাই হোক, এই 8টি চাঙ্ক চলুন ব্যাখ্যা করি। দ্য ফার্স্ট ইজ প্রাইমারিলি হিস্ট্রিক্যাল। এই যে অংশটুকু আমি নিয়েছি এটি কোন নিয়ম ফলো করেছে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তার মানে সাবজেক্ট হচ্ছে দ্য ফার্স্ট, ভার্ব হচ্ছে ইজ, প্রাইমারি হিস্ট্রিক্যাল হচ্ছে আমাদের অবজেক্ট। তো এটার মিনিং যদি আমরা নেই, প্রথম অংশটি মূলত ঐতিহাসিক। পরে নিয়েছি অ্যান্ড অ্যাড্রেসেস। অ্যান্ড হচ্ছে আমাদের কানেক্টর, এটা আমরা জানি, কানেক্টর থাকলে সেটিতে আলাদা চাঙ্ক হবে। অ্যান্ড অ্যাড্রেসেস এবং আলোচনা করে। নিউ ইয়র্ক সেটেলমেন্ট অ্যান্ড গ্রোথ, নিউ ইয়র্কের বসতি ও বিকাশ নিয়ে। তো এখানে নিউ ইয়র্কস যেহেতু আছে, এটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, নিউ ইয়র্কস আছে তাই এটি পজিটিভ। এই পজিটিভ থাকার কারণে আমরা এটিকে অবশ্যই নাউন ফ্রেজ বলবো, এটি একটি নাউন ফ্রেজ। নিউ ইয়র্ক সেটেলমেন্ট অ্যান্ড গ্রোথ, এই সবগুলো নাউন এবং এটি একটি নাউন ফ্রেজ ক্রিয়েট করেছে। তো কি, নিউ ইয়র্কের বসতি ও বিকাশ নিয়ে। ফ্রম 1609 to 1900, তো ফ্রম দিয়ে যেহেতু এই চাঙ্ক শুরু হয়েছে, এটি অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে আমি চাঙ্কিং করেছি। তো কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1609 থেকে 1900 সাল পর্যন্ত। দ্য সেকেন্ড ডিলস প্রাইমারিলি উইথ দ্য 20th century, আর এটি চাঙ্কিং হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নিয়ে। সাবজেক্ট হচ্ছে দ্য সেকেন্ড, ডিলস হচ্ছে আমাদের ভার্ব, প্রাইমারিলি উইথ 20th century এটি হচ্ছে আমাদের অবজেক্ট। তো এটির মিনিং দাঁড়ায়, দ্বিতীয় অংশটি মূলত বিংশ শতাব্দী নিয়ে আলোচনা। অ্যান্ড ইজ এ কম্পাইলেশন অফ চ্যাপ্টার্স, অ্যান্ড দিয়ে যেহেতু শুরু হয়েছে এটি অবশ্যই কানেক্টর চাঙ্কিং হয়েছে, কানেক্টর চাঙ্কিং, এবং এটির মিনিং দাঁড়ায়, এবং এটি অধ্যায়ের একটি সংকলন। কমেন্টিং অন ডিফারেন্ট অ্যাসপেক্ট, তো এখানে দেখেন কমেন্ট এর সাথে আইএনজি যোগ হয়েছে। তো ভার্বের সাথে যখন আইএনজি যোগ করা হয় সেটি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, সুতরাং এটি প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ, প্রেজেন্ট পার্টিসিপল ক্লজ হিসেবে এটি মিনিং প্রকাশ করবে। মিনিং হলো বিভিন্ন দিক নিয়ে মন্তব্য করে। এবং লাস্টের যে চাঙ্ক সেটি হলো অফ নিউ ইয়র্কস আরবান ডেভেলপমেন্ট। অফ দিয়ে যেহেতু এই চাঙ্কিং শুরু হয়েছে, সুতরাং এটি একটি প্রেপোজিশনাল ফ্রেজ। এইভাবে আমরা কিন্তু এই ইংরেজি যে চাঙ্কিং করেছিলাম সেগুলোর বাংলা মিনিং নিয়ে নিয়েছি এবং বাংলা চাঙ্কিং হয়ে গিয়েছে।
তো বাংলা অংশ পর এভাবে সাজালে অবশ্যই আমরা সুন্দর একটি মিনিং পাবো না। এখন আমরা কি করব, এই বাংলা অংশের মিনিং সুন্দর করে সাজাবো। সেটার জন্য কি করতে হবে, বাংলা বাক্যের শেষে ভার্ব নিয়ে আসতে হবে। যতটি ভার্ব পাবো এটি লাস্টে রাখবো। যেমন প্রথম অংশটি মূলত ঐতিহাসিক এবং আলোচনা করে নিউ ইয়র্কের বসতি ও বিকাশ নিয়ে 1609 থেকে 1900 সাল পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি 1609 থেকে 1900 সাল পর্যন্ত নিউ ইয়র্কের বসতি ও বিকাশ নিয়ে প্রথম অংশটি আলোচনা করে, যেটি মূলত ঐতিহাসিক। এভাবে কিন্তু আমরা মিনিং মেলাতে পারি। দ্বিতীয় অংশটি যদি মিনিং আমরা মেলাই, দ্বিতীয় অংশটি মূলত বিংশ শতাব্দী নিয়ে আলোচনা করে, এখানে এটি কমপ্লিট মিনিং, এবং এটি একটি অধ্যায়ের সংকলন বিভিন্ন দিক নিয়ে মন্তব্য করে বা করা নিউ ইয়র্কের নগর উন্নয়নের। এটি একটু পেঁচানো মনে হচ্ছে, তারপর আমরা মিনিং যদি এভাবে মেলানোর চেষ্টা করি। তৃতীয় অংশটি মূলত বিংশ শতাব্দী নিয়ে আলোচনা করে এবং এটি একটি অধ্যায়ের সংকলন যা নিউ ইয়র্কের নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মন্তব্য করেছে। এভাবে যদি আপনি মিনিং মেলাতে চান তাহলে অবশ্যই মেলাতে পারবেন। তো আমরা সুন্দর করে চাঙ্কিং কিন্তু শিখে ফেললাম। তো চাঙ্কিংয়ের সিস্টেম কি, আমাদেরকে প্রথমে জানতে হবে কতভাবে আমরা এই একটি সেন্টেন্সকে বিভিন্ন চাঙ্কে ভাগ করতে পারি। 7 ভাবে, এই 7 ভাবে একটু শিখে ফেলবেন। তারপরে একটি বড় সেন্টেন্সকে বিভিন্ন ছোট ছোট চাঙ্কে ভাগ করে ফেলবেন। তারপরে সেগুলোর মিনিং চিন্তা করবেন। চিন্তা করে মিনিং যখন আপনি মেলাবেন, লাস্টে গিয়ে মেলানোর সময় চিন্তা করবেন যে অংশটুকু বাংলায় সুন্দর মিনিং দিচ্ছে, 2-3টা চাঙ্ক একসাথে মিলে যে ভার্বটা আছে এই অংশের, সে ভার্বটা লাস্টে রেখে মিনিং মেলানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন বাংলা মিনিংটা মিলে গিয়েছে। এইভাবে যদি আপনি মিনিং চিন্তা করেন, যে কোনো ইংরেজি বড় বাক্যের মিনিং আপনি বুঝতে পারবেন। তো রিডিং নিয়ে হতাশ হওয়ার দিন শেষ। যে কোনো বড় বাক্যের মিনিং কীভাবে বের করতে হয় তার নিনজা টেকনিক কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। এবার কাজ হলো, আমি আপনাদের যে চ্যালেঞ্জটি দিব, এই চ্যালেঞ্জটি যদি ঠিকঠাক পালন করতে পারেন তাহলে আপনি 7 দিনেই যে কোনো বড় বাক্যের মিনিং বের করতে পারবেন নিজেই, কারো হেল্প লাগবে না। তো সেই চ্যালেঞ্জটি কীভাবে ফুলফিল করবেন সেটি বলে দিচ্ছি। আপনার কাজ হলো কেমব্রিজের যে কোনো একটি বই নেবেন। এই বই থেকে প্রতিদিন একটি করে প্যাসেজ নেবেন এবং এই একটি প্যাসেজের প্রতিটি সেন্টেন্সের চাঙ্কিং করবেন। কিভাবে করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি। 7 উপায়ে আপনি যে কোনো সেন্টেন্সের চাঙ্কিং করতে পারেন। এবং লাস্টে যে আমি বাংলা করে সুন্দর করে বাংলা মিনিং কিভাবে আপনি মিলিয়ে পড়বেন এবং সুন্দর একটি মিনিং আপনি চিন্তা করতে পারবেন, সেটি প্রসেসে কিন্তু আমি বলে দিয়েছি। সেই কাজগুলো আপনি এই 7 দিন যাবত করতে থাকবেন। তো আপনি কি 7 দিনের চ্যালেঞ্জটি নিচ্ছেন? অবশ্যই আমাকে জানাবেন এবং 7 দিনের চ্যালেঞ্জ নিলে 7 দিন পরে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাবেন কতটুকু কাজে দিয়েছে এবং আপনি কতটুকু ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন এই সেন্টেন্সের মিনিং বোঝার ক্ষেত্রে। সো ডু ইট, টেক দ্য চ্যালেঞ্জ অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ পজিটিভলি। থ্যাংক ইউ।